প্রিয় শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সামনে এমন একটি ঘটনা উপস্থাপন করতে যাচ্ছি যেটি শুনলে আপনার বুকের ভেতরে শীতল একটি স্রোত বয়ে যাবে, গায়ের লোম দাঁড়িয়ে উঠবে এবং রাতের নিস্তব্ধতায় একটু পরপর পেছনে ফিরে তাকাতে ইচ্ছে করবে। গল্পটির নাম জিনের আদালত। সময়টা ১৯৬২ সালের শেষের দিক। তৎকালীন পূর্ব পাকিস্তান, আজকের বাংলাদেশের সিলেট বিভাগের একটি প্রত্যন্ত গ্রাম মাধবপুর। সেই গ্রামে তখন বাস করতেন এক অসাধারণ মানুষ। তার নাম ইউনুস আলী চৌধুরী। বয়স ৫৫-র কাছাকাছি। মাথার চুল অর্ধেক সাদা হয়ে গেছে, কিন্তু চোখ দুটো এখনো তীক্ষ্ণ, যেন ভেদ করে দেখতে পারেন মানুষের মনের গভীর। ইউনুস আলী চৌধুরী ছিলেন ওই এলাকার একজন বিখ্যাত গ্রাম্য বিচারক। শুধু বিচারক বললে ভুল হবে, তিনি ছিলেন একজন জ্ঞানী পুরুষ, ন্যায়নিষ্ঠ, সৎ এবং অত্যন্ত বিচক্ষণ। তার কাছে বিচার নিয়ে যে এসেছে সে কখনো হতাশ হয়ে ফেরেনি। এমনকি শোনা যায় একবার দুই গ্রামের মাতব্বরদের মধ্যে জমি নিয়ে এত বড় বিরোধ হয় যে রক্তপাতের আশঙ্কা দেখা দিয়েছিল। সবাই ভেবেছিল মারামারি ছাড়া এর সমাধান নেই। কিন্তু ইউনুস আলী শুধু ৩ ঘন্টা বসে দুই পক্ষের কথা শুনলেন, তারপর এমন একটি রায় দিলেন যে দুই পক্ষই হাসি মুখে বাড়ি ফিরল। আর কোনোদিন ঝামেলা হয়নি। তার ছোটবেলা কেটেছিল ময়মনসিংহের একটি বড় মাদ্রাসায়। সেখানে তিনি কোরআনের হাফেজ হয়েছিলেন। এরপর একজন প্রবীণ শিক্ষকের পরামর্শে তিনি চলে গিয়েছিলেন এক দরবেশের কাছে। সেই দরবেশ ছিলেন অদ্ভুত মানুষ। কথা কম বলতেন, কিন্তু যা বলতেন তা হুবহু সত্যি হতো। সেই দরবেশের কাছে ৪ বছর কাটিয়ে ইউনুস আলী ফিরে এসেছিলেন নিজের গ্রামে। তখন থেকেই তার মধ্যে একটি অদ্ভুত ক্ষমতা দেখা দিয়েছিল। তিনি নাকি জিনে ধরা রোগীদের সুস্থ করতে পারতেন। এই কাজে তার সাফল্যের হার ছিল অবিশ্বাস্য রকম বেশি। এলাকার মানুষ বলতো, ইউনুস আলী যখন কোনো বাড়িতে পা দেন, সেই বাড়িতে যদি কোনো দুষ্ট জিনও থাকে সে নিজে থেকেই পালিয়ে যায়, তাকে আলাদাভাবে তাড়াতে হয় না। এই ইউনুস আলীর জীবনে একটি অদ্ভুত ঘটনা শুরু হয়েছিল ১৯৬২ সালের বর্ষার শেষে। সেদিন ছিল শনিবার। পাশের গ্রাম কুশিয়ারায় একটি বিচারের কাজে গিয়েছিলেন তিনি। বিচারটি ছিল জমি সংক্রান্ত। দুই ভাইয়ের মধ্যে সম্পত্তি নিয়ে বিরোধ। ইউনুস আলী বিচারের মাঝখানে হঠাৎ অনুভব করলেন কেউ যেন তাকে দেখছে। তিনি মাথা তুললেন, দেখলেন পাশের একটি পুরনো বটগাছে দুটি বড় কালো পাখি বসে আছে। পাখি দুটো একেবারে স্থির, নড়ছে না, শুধু এক দৃষ্টিতে তাকিয়ে আছে ইউনুস আলীর দিকে। পাখি দুটো দেখতে কাকের মতো, কিন্তু কাকের চেয়ে অনেক বড়। গলার কাছে সাদা একটি দাগ, আর চোখ দুটো যেন আলো ছড়াচ্ছে। সাধারণ পাখির চোখ এভাবে আলো ছড়ায় না। ইউনুস আলী পাখি দুটোর দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন, তারপর মনে মনে বললেন, এরা সাধারণ পাখি নয়, তবে এরা কি চায় সেটা তারা নিজে না বললে আমি জিজ্ঞেস করব না। বিচার শেষ হলো। ইউনুস আলী উঠে দাঁড়ালেন, বটগাছের দিকে তাকালেন। পাখি দুটো নেই। কোথায় গেল কেউ দেখেনি, কেউ উড়ে যেতেও দেখেনি। এরপর থেকে ইউনুস আলী যেখানেই বিচার করতে যেতেন সেখানেই ওই দুটি কালো পাখিকে দেখতে পেতেন। কখনো গাছে, কখনো ঘরের চালে, কখনো দূরের মাঠের আইলে। সবসময় চুপচাপ, স্থির, শুধু তাকিয়ে থাকে। ইউনুস আলী বুঝতে পারছিলেন এরা তার বিচারগুলো পর্যবেক্ষণ করছে, কিন্তু কেন? এই প্রশ্নের উত্তর পেতে তাকে অপেক্ষা করতে হলো আরও কিছুদিন। একদিন রাতে ইউনুস আলী বিচার শেষ করে বাড়ি ফিরছিলেন। রাস্তাটি ছিল নির্জন, দুপাশে ধানক্ষেত। মাঝরাতের চাঁদ উঠেছে, কিন্তু মেঘে মেঘে ঢেকে যাচ্ছে বারবার। ফলে একবার আলো, একবার অন্ধকার। হঠাৎ ইউনুস আলী থেমে গেলেন। রাস্তার মাঝখানে কিছু একটা দাঁড়িয়ে আছে, লম্বা, অনেক লম্বা। মনে হচ্ছে শরীর থেকে আলো বেরোচ্ছে, কিন্তু এটা মানুষ নয়। মানুষ এত লম্বা হয় না, মানুষের শরীর থেকে আলো বের হয় না। ইউনুস আলীর বুকের মধ্যে একটা ধক করে উঠল, কিন্তু তিনি থামলেন না, ভয় পেলেন না। তিনি জানতেন যে আল্লাহর উপর ভরসা রাখে তাকে কেউ স্পর্শ করতে পারে না। তিনি ধীরে ধীরে এগিয়ে গেলেন। ওই বিশাল অবয়ব তখনও দাঁড়িয়ে আছে। এখন কিছুটা কাছে আসতেই ইউনুস আলী বুঝতে পারলেন এটা একজন বৃদ্ধ মানুষের মতো দেখতে, কিন্তু উচ্চতা অন্তত 12 ফুট। পরনে লম্বা সাদা পোশাক, আর সেই পোশাক থেকেই এই তীব্র সাদা আলো বেরোচ্ছে। পাশে দাঁড়িয়ে আছে একটি ঘোড়া। ঘোড়াটিও সাদা, কিন্তু সাধারণ ঘোড়ার মতো নয়। ইউনুস আলী দাঁড়িয়ে গেলেন, তারপর সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ওই বিশাল অবয়ব থেকে উত্তর এলো,
গম্ভীর ভারী কিন্তু স্পষ্ট, ওয়ালাইকুম আসসালাম। তারপর সেই বৃদ্ধ কণ্ঠস্বর বলল, তুমি বুঝতে পেরেছ আমি মানুষ নই, তুমি ভয় পাওনি, এটাই প্রমাণ করে তুমি সত্যিকারের সাহসী। ইউনুস আলী শান্ত গলায় বললেন, আল্লাহর উপর ভরসা যার আছে তার ভয়ের কি আছে? আপনি কি জিন? হ্যাঁ, আমি একজন জিন। আমার নাম সুলতান। আমি এই অঞ্চলের জিনদের সর্দার। আমার অধীনে হাজার হাজার জিন আছে। ইউনুস আলী বললেন, আপনি কি চান আমার কাছে? সুলতান বললেন, আমার একটি সমস্যা হয়েছে, সেই সমস্যার সমাধান আমি করতে পারছি না। তোমার বিচারের কথা অনেক দিন ধরে শুনছিলাম। আমার 2 ছেলেকে পাঠিয়েছিলাম তোমার বিচার দেখতে। তারা পাখির রূপ ধরে দেখেছে। ইউনুস আলীর মনে পড়ল কালো পাখি দুটোর কথা। তিনি আর অবাক হলেন না। সুলতান বললেন, আমার 2 যমজ ছেলে আছে, দুজনেই একটি মেয়েকে ভালোবাসে, একই মেয়ে। এই নিয়ে 2 ভাইয়ের মধ্যে এমন বিরোধ হয়েছে যে তারা একে অপরকে আক্রমণ করছে। আমি নিজে সমাধান দিতে পারছি না, আমার জিন সমাজের বড়রাও পারেনি। তোমাকে আমার রাজ্যে নিয়ে যেতে চাই, তুমি বিচার করবে। আমার 2 ছেলে কথা দিয়েছে, তুমি যা রায় দিবে তারা মেনে নেবে। ইউনুস আলী কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, আমি এখন যেতে পারবো না, আমার পরিবার আছে, আমাকে আগে ভাবতে হবে। সুলতান বললেন, ঠিক আছে, আমি আবার আসব। বলেই বৃদ্ধ জিন অদৃশ্য হয়ে গেলেন। ঘোড়াটিও নেই, রাস্তা ফাঁকা। ইউনুস আলী একা দাঁড়িয়ে রইলেন অন্ধকার রাস্তায়। তার মাথার মধ্যে ঘুরছে একটাই প্রশ্ন, জিনের রাজ্যে বিচার করতে যাওয়া কি উচিত হবে? এদিকে ইউনুস আলী চৌধুরী জিন সর্দারের প্রস্তাব নিয়ে ভাবছেন। ওদিকে তার জীবনে আরেকটি ঘটনা প্রবেশ করল। এই ঘটনাটি শুনলে আপনার বুকের মধ্যে একটা চাপা কষ্ট অনুভব হবে। ইউনুস আলীর দূরের এক আত্মীয় থাকতেন ঢাকার কাছে নারায়ণগঞ্জে। তার নাম রহিমা বেগম। রহিমা বেগম একদিন হঠাৎ এসে হাজির হলেন ইউনুস আলীর বাড়িতে। চেহারায় উদ্বেগ, চোখের নিচে কালো দাগ, ঘুম নেই বহুদিন। ইউনুস আলী জিজ্ঞেস করলেন, কি হয়েছে ভাবি? রহিমা বেগম কান্না চেপে বললেন, ভাই, আমার প্রতিবেশীর ছেলের কথা বলতে এসেছি। ছেলেটার নাম সাগর, বয়স 22, মাদ্রাসায় পড়ত, অনেক মেধাবী। কিন্তু গত 3 মাস ধরে সে যেন পাথর হয়ে গেছে। নড়তে পারে না, খেতে পারে না, শুধু চোখ মেলে তাকিয়ে থাকে। আর রাতের একটি নির্দিষ্ট সময়ে ভয়ঙ্কর চিৎকার করে ওঠে। তারপর পেট ভরে খায়, তারপর আবার চিৎকার করে নীরব হয়ে যায়। কোনো ডাক্তার রোগ ধরতে পারছে না, কোনো হুজুর কিছু করতে পারছেন না। ইউনুস আলী মনোযোগ দিয়ে শুনলেন। তারপর বললেন, ছেলেটার সাথে এই অবস্থা হওয়ার আগে কি ঘটেছিল? রহিমা বেগম বললেন, সে মাদ্রাসা থেকে একটা তাবলিগের দলের সাথে গিয়েছিল সিলেটের কাছে একটি গ্রামে 40 দিনের জন্য। কিন্তু 40 দিন শেষে সে ফেরেনি। 12 দিন পরে তাকে পাওয়া যায় একটা জঙ্গলের কাছে। সারা শরীরে ক্ষতের দাগ, জ্ঞান নেই। তারপর থেকেই এই অবস্থা। ইউনুস আলী বললেন, আপনি চান আমি একবার দেখি? রহিমা বেগম বললেন, আপনি ছাড়া আর কোনো ভরসা নেই ভাই। ইউনুস আলী রাজি হলেন, কিন্তু মনে মনে একটু দ্বিধা ছিল। কারণ যারা আগে চেষ্টা করেছেন তারা সবাই ব্যর্থ হয়েছেন। এত বড় বড় আলেম হুজুর যখন কিছু করতে পারেননি, তিনি কতটুকু কি করতে পারবেন? 2 দিন পরে ইউনুস আলী নারায়ণগঞ্জে পৌঁছালেন। বাড়িটা খুঁজে পেলেন রহিমা বেগমের সাহায্যে। একটি ছোট্ট টিনের বাড়ি। উঠানে কয়েকজন মানুষ বসে আছে, চেহারায় ক্লান্তি, উদ্বেগ। ইউনুস আলী ভেতরে গেলেন। তিনি যা দেখলেন তা দেখে তার বুকের মধ্যে কষ্টের একটা ঢেউ উঠল। একটি তরুণ ছেলে মেঝেতে শুয়ে আছে। শরীর একেবারে শুকিয়ে গেছে, হাড় বেরিয়ে পড়েছে মাংসের মধ্য থেকে। চোখ দুটো খোলা, কিন্তু কোনো ভাব নেই। জীবন্ত মানুষের চোখে যে আলো থাকে সে আলো নেই। ইউনুস আলী বসলেন ছেলেটার পাশে। কিছুক্ষণ চুপ করে দেখলেন। তারপর ছেলের বাবাকে জিজ্ঞেস করলেন সব কথা। বাবার নাম আমির হোসেন। তিনি কাবা গলায় বললেন, আমার ছেলের নাম সাগর, একমাত্র ছেলে আমার। মাদ্রাসায় পড়ত, লেখাপড়ায় অনেক ভালো, নিজে গজল লিখত, সুন্দর গলায় গাইত। কোনো বদ স্বভাব ছিল না, কারো সাথে ঝামেলা করেনি কখনো। আমির হোসেন বললেন, তাবলিগে যাওয়ার আগে সব ঠিকঠাক ছিল। সিলেটের একটি গ্রামে গিয়েছিল, পাহাড়ের কাছে। গ্রামের নাম শিলাবাড়ি। 40 দিনের জন্য গেছিল,
কিন্তু 30তম দিনে সে হারিয়ে গেল। 12 দিন পরে পাওয়া গেল, আর ফিরে আসার পর থেকেই এই অবস্থা। ইউনুস আলী সব শুনলেন, তারপর সবাইকে দূরে সরে যেতে বললেন। তিনি তার পদ্ধতিতে কাজ শুরু করলেন, কিন্তু বেশ কিছুক্ষণ চেষ্টার পরেও তিনি কিছু বুঝতে পারলেন না। যদি জিনের আসর থাকে তাহলে সেই জিন সামনে আসার কথা, কিন্তু আসছে না। এর মানে হয় জিনের আসর নেই, অথবা এটা এমন কোনো পদ্ধতিতে করা হয়েছে যা সাধারণভাবে ধরা পড়ার নয়। ইউনুস আলী বিব্রত হয়ে ফিরে এলেন, কিন্তু সাগরের কথা তার মাথা থেকে যাচ্ছিল না। এত মেধাবী একটা ছেলে, এত ভালো ছেলে, কিভাবে এই অবস্থা হলো? রাতে শুয়ে শুয়ে ইউনুস আলী ভাবলেন, জিন সর্দার সুলতান যদি আবার আসেন তাহলে তাকে এই ব্যাপারটা জিজ্ঞেস করব, হয়তো তিনি কিছু জানতে পারবেন। আর এই চিন্তাটাই ইউনুস আলীকে একটি অবিশ্বাস্য যাত্রার দিকে নিয়ে যাবে। 15 দিন পরের কথা। ইউনুস আলী বিচার সেরে রাতে বাড়ি ফিরছেন। নদীর পাশের পথ ধরে হঠাৎ থেমে গেলেন। সামনে নদীর ঘাটের কাছে দাঁড়িয়ে আছেন সেই বৃদ্ধ জিন সুলতান। আগের মতোই বিশাল দেহ, পোশাক থেকে আলো। ইউনুস আলী সালাম দিলেন। সুলতান উত্তর দিলেন। সুলতান জিজ্ঞেস করলেন, তুমি কি ভেবে দেখেছ? ইউনুস আলী বললেন, আমি যাব, কিন্তু আগে আমার একটা প্রশ্নের উত্তর চাই। সুলতান বললেন, বলো। ইউনুস আলী সাগরের কথা বললেন, সব খুলে বললেন। সুলতান কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, এই ছেলের বিষয়টা জানার চেষ্টা করব, তবে এটা সহজ হবে না। কারণ তুমি যে জায়গার কথা বললে, শিলাবাড়ির পাহাড়, সেই জায়গায় এমন কিছু আছে যার কাছে সাধারণ জিন ঘেঁষতে পারে না। ইউনুস আলী বললেন, আমি জানতে চাই। পূর্ণিমার রাত এলো। ইউনুস আলী পরিবারকে বলেছিলেন, কিছুদিনের জন্য দূরে যাচ্ছি, বিচারের কাজ, দেরি হতে পারে, তোমরা চিন্তা করো না। পরিবার অভ্যস্ত ছিল তার দূরে যাওয়ায়, তারা বিশ্বাস করল। রাত 12টার পরে ইউনুস আলী বাড়ি থেকে বেরিয়ে গেলেন। নদীর ঘাটে এলেন। চারদিক নিস্তব্ধ। পূর্ণিমার চাঁদের আলোয় নদীর জল ঝিকমিক করছে। হঠাৎ আকাশের দিক থেকে একটা আওয়াজ হলো। ইউনুস আলী মাথা তুললেন। দেখলেন আকাশ থেকে দুটি সাদা ঘোড়া নেমে আসছে। একেবারে সাদা, মেঘের মতো, এবং তারা বাতাসে ভাসছে। মাটিতে পা রাখার আগেই তাদের চারপাশে একটি আলোর বলয় তৈরি হলো। একটি ঘোড়ায় সুলতান, আরেকটি ফাঁকা। ইউনুস আলী সালাম দিলেন। সুলতান উত্তর দিলেন। সুলতান বললেন, আপনি প্রস্তুত? হ্যাঁ। তাহলে এই পোশাকটি পরুন। সুলতান একটি সাদা পোশাক এগিয়ে দিলেন। এটি আমাদের রাজ্যের সম্মানীয় পোশাক, আর এই কাপড়টি চোখে বেঁধে নিন। আমাদের রাজ্যে মানুষকে নিয়ে যাওয়ার নিয়ম আছে, পথটি চোখে দেখার নয়। ইউনুস আলী রাজি হলেন। পোশাক পরলেন, চোখে কাপড় বাঁধলেন, তারপর ঘোড়ায় উঠলেন। ঘোড়াটা নিচু হলো। ইউনুস আলী উঠে বসলেন। এরপর যা হলো তা বলে বোঝানো কঠিন। ইউনুস আলীর মনে হলো ঘোড়াটি ছুটতে শুরু করেছে, কিন্তু মাটিতে নয়, বাতাসে। চারদিকে একটা ঠান্ডা বাতাস, কানের কাছে একটা মৃদু শোঁ শোঁ শব্দ। মনে হচ্ছে চারদিক থেকে একটা আবরণ তাকে ঘিরে রেখেছে। কতক্ষণ চলল কে জানে। সময়ের অনুভূতি নেই। তারপর ঘোড়া থামল। সুলতান বললেন, এসে গেছি, চোখের কাপড় খুলুন। ইউনুস আলী চোখের কাপড় খুললেন। তিনি যা দেখলেন তাতে বাকরুদ্ধ হয়ে গেলেন। তিনি দাঁড়িয়ে আছেন একটি বিশাল প্রাসাদের সামনের চত্বরে। প্রাসাদটি মানুষের তৈরি কোনো প্রাসাদের মতো নয়। অদ্ভুত আলোয় ঝলমল করছে। উপকরণগুলো পৃথিবীর নয়, পাথর।
কিন্তু এত মসৃণ আর উজ্জ্বল যে আয়নার মতো। প্রাসাদের সামনে দাঁড়িয়ে আছেন 20 থেকে 25 জন। উচ্চতা প্রত্যেকের 12 ফুটের মতো। তারা সবাই ইউনুস আলীর দিকে তাকিয়ে আছেন, কিন্তু ইউনুস আলীর চোখ আটকে গেল একজনের দিকে। সেই জনতার মধ্যে একজন দাঁড়িয়ে আছেন যার উচ্চতা 5.5 ফুটের মতো। গায়ের রং শ্যামলা, মাথার চুল সাদা, বয়স 70-এর কাছাকাছি। তিনি মানুষের মতোই দেখতে। আসলে তিনি মানুষই, কিন্তু মানুষ কিভাবে এই জিনের রাজ্যে? ইউনুস আলী কৌতূহল দমন করলেন। সময় হলে জানা যাবে। সুলতান সবার সাথে পরিচয় করিয়ে দিলেন। সেই বৃদ্ধ মানুষটির নাম হাসান মিয়া। তিনি এই রাজ্যে বহু বছর ধরে আছেন। সবাই তাকে সম্মান করেন। এরপর ইউনুস আলীকে একটি কক্ষে নিয়ে যাওয়া হলো। খাবার দেওয়া হলো। খাবারগুলো অদ্ভুত। স্বাদ পৃথিবীর খাবারের মতো নয়, কিন্তু মুখে দিলে একটা প্রশান্তি হয়। একটি মিষ্টি ছিল, সেটা স্বাদ একেবারে পৃথিবীর মিষ্টির মতো, মানুষের হাতে বানানো। ইউনুস আলীর মনে প্রশ্ন জাগল। বিশ্রাম নিলেন। তারপর দরজায় টোকা দিলেন। সুলতান এলেন। বললেন, বিচার কাল হবে, আজ বিশ্রাম নিন। আর যদি চান, হাসান মিয়ার সাথে আমাদের রাজ্য ঘুরে দেখতে পারেন। হাসান মিয়া এলেন। ইউনুস আলীকে নিয়ে বেরোলেন। জিনের রাজ্যে পা দিয়ে ইউনুস আলী থমকে গেলেন। চারদিকে বিশাল বিশাল ফুলের বাগান। ফুলের রং পৃথিবীর ফুলের মতো নয়, অনেক বেশি উজ্জ্বল। গন্ধ অনেক বেশি মিষ্টি। দূরে পাহাড়, পাহাড়গুলো নীল রঙের। ফলের বাগান, ফলগুলো চেনা যায় না কিন্তু দেখতে অপূর্ব। হাসান মিয়া বললেন, ফুল ছিঁড়বেন না, ফল ছিঁড়বেন না। জিন যদি দেয় নিতে পারবেন, নইলে পারবেন না। ইউনুস আলী জিজ্ঞেস করলেন, কেন? মানুষের হাতে এই গাছ স্পর্শ করলে গাছ মারা যায়, এটা এই জগতের নিয়ম। এরপর তারা একটি নদীর কাছে এলেন। ইউনুস আলী থমকে গেলেন। নদীটার দুপাশে দুটো ধারা বইছে। এক পাশে সাদা, দুধের মতো, আর এক পাশে লাল, রক্তের মতো। কিন্তু দুটো মিশছে না, একেবারে পাশাপাশি বইছে অথচ আলাদা। ইউনুস আলী ভাবলেন, এটা কি সম্ভব? দুটো তরল পদার্থ একই নদীতে পাশাপাশি বইছে অথচ মিশছে না। তিনি জিজ্ঞেস করলেন, এই নদীর রহস্য কি? হাসান মিয়া বললেন, প্রায় 400 বছর আগে দুই ভাইয়ের একটি ঘটনাকে কেন্দ্র করে এই নদী তৈরি হয়েছে। পুরো ঘটনা সুলতানকে জিজ্ঞেস করুন। ইউনুস আলী নদীটি ছুঁলেন না, কিন্তু চোখ ফেরাতে পারলেন না। ফিরে আসার সময় হাসান মিয়াকে জিজ্ঞেস করলেন, আপনি কিভাবে এখানে এলেন? হাসান মিয়া একটু চুপ করে রইলেন। তারপর বললেন, সেটা অনেক কষ্টের গল্প। বলুন। হাসান মিয়া বললেন, আমি ছিলাম রাজশাহীর একজন হালুয়া তৈরির কারিগর। আমার হালুয়া অনেক দূর থেকে মানুষ কিনতে আসতো। একদিন বৃষ্টির কারণে হাটে হালুয়া বিক্রি হলো না। রাতে ফিরছিলাম। রাস্তার পাশে একটা মা বিড়াল বাচ্চা সহ ক্ষুধায় কাতরাচ্ছে। আমার মনে দয়া হলো। হালুয়া নামিয়ে দিলাম। বাড়ি চলে এলাম। তিনি একটু থামলেন। তারপর বললেন, পরে জানলাম ওই বিড়ালগুলো আসলে জিন ছিল। আমার দয়ার কারণে তারা আমার প্রতি কৃতজ্ঞ হয়ে গেল।
ইউনুস আলী বললেন, কিন্তু এখানে এলেন কিভাবে? হাসান মিয়া বললেন, আমার মেয়ে দুটোর বিয়ের টাকা ছিল না। একজন বৃদ্ধ লোক আমাকে প্রস্তাব দিল, 5 বছর কাজ করলে অনেক টাকা পাবে, পরিবার রেখে যেতে হবে। আমি রাজি হলাম। সেই বৃদ্ধ লোকটিই ছিল জিন। রাতে নদীর কাছে নিয়ে গেল। একটি নৌকা এলো। নৌকা পানির নিচে নেমে গেল। আমি ভয়ে জ্ঞান হারালাম। জ্ঞান ফিরল এই রাজ্যে। ইউনুস আলী জিজ্ঞেস করলেন, আপনি ফিরতে চান না? হাসান মিয়া বললেন, এখানে যারা আছে তারা ভালো, আর পৃথিবীতে আমার জন্য অপেক্ষা করছে আমার পরিবার। 5 বছর পরে ফিরব। তবে আমি ভাবছিলাম, এই 5 বছরে আমার পরিবার কি করে থাকবে? ইউনুস আলীর মনে একটা কথা এলো, কিন্তু এখন বললেন না। পরদিন সকালে বিচারের আয়োজন হলো। বিশাল একটি কক্ষ, মাঝখানে একটি উঁচু আসন, সেটি ইউনুস আলীর জন্য, পাশে সুলতানের আসন। সুলতানের 2 ছেলেকে ডাকা হলো। দুজনকে দেখেই ইউনুস আলী অবাক হলেন। একেবারে একরকম দেখতে, যমজ। নাম শুনলেন নাহিদ আর রাহিদ। উচ্চতা 12 ফুটের মতো, শক্তিশালী, কিন্তু চোখে গভীর একটা বেদনা। আর সেই মেয়েটি যাকে দুজনে ভালোবাসে, সে পর্দার আড়ালে। নাম ঝিনুক। সে সামনে আসবে না, কিন্তু প্রশ্ন করলে উত্তর দেবে। সুলতান বললেন, আমার 2 ছেলেই ঝিনুককে ভালোবাসে। ঝিনুকও দুজনকেই পছন্দ করে, কিন্তু বিয়ে তো একজনের সাথেই হবে। সেই একজনকে বেছে নেওয়া নিয়েই সমস্যা, কারণ 2 ভাইয়ের বিরোধ এখন এত তীব্র যে তারা একে অপরকে আঘাত করছে। ইউনুস আলী 2 ভাইকে জিজ্ঞেস করলেন, আমার রায় তোমরা মানবে? দুজনে মাথা নাড়ল। হ্যাঁ। ঝিনুককে জিজ্ঞেস করলেন, তুমি মানবে? পর্দার পেছন থেকে উত্তর এলো, মৃদু কিন্তু স্পষ্ট, হ্যাঁ। ইউনুস আলী সুলতানকে জিজ্ঞেস করলেন, আপনার পরে এই রাজ্যের সর্দার কে হবে? সুলতান বললেন, আমার 2 ছেলের মধ্যে যাকে যোগ্য মনে করব। ইউনুস আলী কিছুক্ষণ চুপ করে রইলেন, চোখ বুঝলেন, ভাবলেন। তারপর বললেন, আমার একটু সময় দিন, আমি রায় দেওয়ার আগে একটু ভাবতে চাই। সুলতান সম্মতি দিলেন। ইউনুস আলী উঠে গেলেন, একটি বাগানে একা বসলেন। তিনি ভাবলেন, 2 ভাইয়ের বিরোধ, একটি মেয়েকে নিয়ে। এটা শুধু ভালোবাসার বিষয় নয়, এর মধ্যে অহংকারও আছে। কেউ হারতে চায় না, কিন্তু শুধু একজন পাবে একজন পাবে না, এটা তো সত্যি। তাহলে যে পাবে না সে সারা জীবন যন্ত্রণায় থাকবে। 2 ভাইয়ের সম্পর্ক চিরতরে নষ্ট হয়ে যাবে। এই সমস্যার সমাধান কি? হঠাৎ একটি চিন্তা এলো ইউনুস আলীর মাথায়। তিনি ফিরে গেলেন, বললেন, আমার রায় এই। সবাই মনোযোগী হলো। আগামীকাল থেকে নাহিদ আর রাহিদ কেউ ঝিনুকের দিকে তাকাবে না। যদি কেউ তাকায় বা ঝিনুক যদি কাউকে দেখে, সেই জন চিরদিনের জন্য ঝিনুককে ছেড়ে দেবে। আর যে দেখবে না, ঝিনুক যাকে দেখবে না, তার সাথে ঝিনুকের বিয়ে হবে। সবাই একটু অবাক, কিন্তু ইউনুস আলী থামলেন না। আর যার সাথে ঝিনুকের বিয়ে হবে না, সেই হবে এই রাজ্যের পরবর্তী সর্দার। সুলতান আজই আরেকটি মেয়ে ঠিক করবেন, সেই মেয়ের সাথে তার বিয়ে হবে। 2 ভাইয়ের বিয়ে একই দিনে একই সময়ে হবে। সুলতান জিজ্ঞেস করলেন, এর উদ্দেশ্য কি? ইউনুস আলী বললেন, যে ভাই ভাবছে ঝিনুককে না পেলে কি হয়, রাজ্য তো আছে, সে নিজেই ঝিনুক থেকে দূরে সরে যাবে, আস্তে আস্তে ভুলে যাবে। আর যে ভালোবাসাকেই সব মনে করে, সে চাইবে ঝিনুককে দেখতে, সেটাই হবে তার পরাজয়। এইভাবে দুজনের মধ্যে কে আসলে ঝিনুকের যোগ্য, সেটা প্রকৃতিই ঠিক করে দেবে। কক্ষে নীরবতা। তারপর সুলতান বললেন, অসাধারণ। 2 ছেলেও মাথা নাড়ল। ঝিনুক পর্দার পেছন থেকে বলল, আমি মানছি। বিচার শেষ। কিন্তু ইউনুস আলীর একটা কাজ বাকি ছিল। তিনি সুলতানকে আলাদাভাবে ডাকলেন, সাথে হাসান মিয়াকেও। বললেন, আমার 2টো অনুরোধ। সুলতান বললেন, বলুন। প্রথম, হাসান মিয়ার 5 বছর পূর্ণ হলে তাকে তার পরিবারের কাছে পাঠিয়ে দেবেন। আর 5 বছরের পারিশ্রমিক হিসাবে যা দেবার দেবেন, যাতে তার মেয়েদের বিয়ে হতে পারে। হাসান মিয়ার চোখে পানি। দ্বিতীয়, সাগর নামের ছেলেটার কথা আপনাকে বলেছিলাম, যাকে কালো জাদু করা হয়েছে। সেই 3 ভাই কালাম, জালাল আর বাহাদুর যেন ছেলেটার আর কোনো ক্ষতি না করতে পারে।
সুলতান বললেন, আমি ইতিমধ্যে ব্যবস্থা নিয়েছি। আমার 100 জন শক্তিশালী জিন পাঠিয়েছিলাম, তারা সেই বিষাক্ত সাপটিকে গাছ থেকে নামিয়েছে, বোবা জিনকে মুক্তি দিয়েছে, সাপটি পুড়িয়ে দিয়েছে। বোবা জিন মুক্ত হওয়ার সাথে সাথে সাগর কালো জাদু থেকে মুক্ত হতে শুরু করবে। ইউনুস আলী বললেন, আর 3 ভাই? সুলতান বললেন, তারা আর সাগরের ক্ষতি করতে পারবে না, এটা আমি নিশ্চিত করছি। ইউনুস আলী স্বস্তির নিঃশ্বাস ফেললেন, তারপর বললেন, এবার আমাকে বিদায় দিন। সুলতান একটি আংটি ইউনুস আলীর হাতে দিলেন। সোনার মতো রং, কিন্তু পৃথিবীর সোনা নয়। যদি কখনো আমার প্রয়োজন হয়, এই আংটিটি কোনো পুকুরে ফেলে দেবেন, আমি বুঝতে পারব। কিন্তু একটা কথা, এই আংটি হারিয়ে যাবে না, ফেলে দেওয়ার পরেও আবার আপনার কাছে ফিরে আসবে। ইউনুস আলী আংটিটি নিলেন, আবার ঘোড়ায় উঠলেন, চোখে কাপড় বাঁধলেন, একই পথে ফিরলেন। ঘোড়া থামল, চোখের কাপড় খুললেন। তিনি দাঁড়িয়ে আছেন নদীর ঘাটে, একই জায়গায়। চাঁদ পশ্চিমে হেলে গেছে, ভোর হওয়ার কিছু আগে। বাড়ি ফিরলেন, সবাই ঘুমিয়ে। পরের দিন সকালে উঠে জিজ্ঞেস করলেন, আজকে কত তারিখ? শুনে বুঝলেন তিনি 5 দিন ছিলেন জিনের রাজ্যে। 2 সপ্তাহ পরের কথা। নারায়ণগঞ্জ থেকে খবর এলো, সাগর উঠে বসেছে, কথা বলছে, খাচ্ছে, হাঁটছে। ধীরে ধীরে শরীরে শক্তি ফিরছে। ডাক্তার বলেছেন অলৌকিক ব্যাপার, কিভাবে সুস্থ হলো বোঝা যাচ্ছে না। ইউনুস আলী মনে মনে বললেন, আলহামদুলিল্লাহ। আর হাসান মিয়া 5 বছর পূর্ণ হওয়ার পরে একদিন রাতে নারায়ণগঞ্জের সেই নদীর ঘাটে একটি নৌকা ভিড়ল। হাসান মিয়া বাড়ি ফিরলেন, হাতে অনেক অর্থ। মেয়েদের বিয়ে দিলেন, সংসার গুছলেন। তবে হাসান মিয়া কখনো কাউকে বলেননি কোথায় ছিলেন 5 বছর। আর সেই বিচারের পরে নাহিদ আর রাহিদ 2 ভাই আর একে অপরকে আক্রমণ করেনি। একজন পেয়েছে ঝিনুককে, আরেকজন পেয়েছে রাজ্যের ভার। দুজনেই একই দিনে বিয়ে করেছে। এরপর থেকে 2 ভাইয়ের সম্পর্ক আবার স্বাভাবিক। ইউনুস আলী চৌধুরী বহু বছর বেঁচে ছিলেন। তার কাছে সেই আংটিটি ছিল। মাঝে মধ্যে পুকুরে ফেলতেন, রাতে সুলতান আসতেন, দুজন কথা বলতেন। কিন্তু ইউনুস আলী কখনো দ্বিতীয়বার জিনের রাজ্যে যাননি। একদিন রাতে তিনি তার ছেলেকে ডেকে বললেন, এই আংটিটি রাখ, এটা হারাবে না, কিন্তু কোনো অন্যায়ের জন্য ব্যবহার করো না। ছেলে জিজ্ঞেস করল, এটা কি বাবা? ইউনুস আলী হাসলেন, বললেন, একটি বিশ্বাসের স্মৃতি। সেই রাতে ঘুমের মধ্যে ইউনুস আলী মারা গেলেন, মুখে হাসি ছিল। প্রিয় শ্রোতারা, এই ছিল জিনের আদালতের গল্প। এই গল্প আমাদের কিছু শেখায়। ন্যায় বিচার শুধু মানুষের জগতে নয়, সত্যিকারের ইনসাফ সব জগতেই মূল্যবান। আর যে মানুষ নিজের জন্য কিছু না চেয়ে অন্যের জন্য চায়, সে মানুষ সত্যিকারের বড়। ইউনুস আলীর কাছে সুযোগ ছিল। জিনের সর্দার বলেছিল, যা চাও চাও, কিন্তু তিনি নিজের জন্য কিছু চাননি। চেয়েছিলেন একটি অসহায় পরিবারের জন্য, একটি অসুস্থ ছেলের জন্য। এটাই তার সত্যিকারের পরিচয়। আর বিচার, বিচার শুধু আইন দিয়ে হয় না। বিচার হয় বুদ্ধি, প্রজ্ঞা আর মানুষের মনের গভীরকে বোঝার ক্ষমতা দিয়ে। আল্লাহ আমাদের সকলকে সত্য ও ন্যায়ের পথে রাখুন। আমিন।